যখন বাংলায় এক নতুন যুগের সূচনা হচ্ছিল, মুসলিম শাসনের শুরু। গল্পটা শুরু হচ্ছে ১২০৪ সাল থেকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলা জয় করলেন, আর সেখান থেকেই শুরু হলো সুলতানি আমল। এরপর দেখুন প্রায় ৩৫০ বছর, মানে অনেকটা সময়। এই সময়ে এলিয়াস শাহ বা হুসেন শাহের মতো শক্তিশালী সুলতানরা কিন্তু দিল্লি থেকে বাংলাকে একেবারে স্বাধীন রেখেছিলেন, নিজেদের মতো করে একটা স্বতন্ত্র পরিচয় দিয়েছিলেন। কিন্তু সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? এই স্বাধীন সুলতানি আমলেরও সমাপ্তি ঘটল ১৫৭৬ সালে মুঘলদের হাতে। আর এই সময় কিন্তু বাংলার নিজস্ব একটা সংস্কৃতি, একটা পরিচিতি গড়ে উঠছিল। যেমন ধরুন, রাজধানী তখন লখনৌতি বা গৌড়, সেখানে বাংলা ভাষা আর সাহিত্যের দারুণ বিকাশ ঘটছিল। আবার দেখুন স্থাপত্যের দিকে, মসজিদ, মিনার, এইগুলোতেও একটা নিজস্ব ইসলামিক রীতি ফুটে উঠছিল। আর সবচেয়ে বড় ব্যাপার কি ছিল জানেন? চট্টগ্রাম বন্দর। এটা তখন একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠছিল। বলা যায় বাংলার সেই সোনালী ভবিষ্যতের প্রথম ধাপ ছিল এটাই। সুলতানি আমলের পর এলো মুঘল যুগ, আর এই পর্বটাকেই বলা হয় বাংলার আসল স্বর্ণযুগ। চলুন দেখি কিভাবে বাংলা তখন আক্ষরিক অর্থে একটা সুবর্ণ বাংলা হয়ে উঠেছিল। তো ১৫৭৬ সালে মুঘলরা বাংলা জয় করল, আর তাদের শাসন চলল প্রায় ২০০ বছর। এই সময়ে বিশেষ করে ১৭ শতকে সুবেদার শায়েস্তা খাঁর কথা না বললেই নয়। তার সময়ে ঢাকার যে কি পরিমাণ উন্নতি হয়েছিল, আর এই অঞ্চলে ধন সম্পদের কথা তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সেই খবর পেয়েই কিন্তু পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ সব ইউরোপীয় বণিকরা এখানে আসতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, যে সমৃদ্ধি দেখে তারা এলো, সেই সমৃদ্ধির শেষও কিন্তু তাদের হাতেই লেখা ছিল। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধ, সেখানেই সবকিছুর সমাপ্তি। সুবর্ণ বাংলা কথাটা কিন্তু শুধুই একটা নাম ছিল না, একদম সত্যি ছিল। ভাবা যায় বাংলা তখন ছিল পুরো মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশ। বলতে গেলে পুরো সাম্রাজ্যের অর্থনীতির ইঞ্জিনই ছিল এই বাংলা। আচ্ছা, সেই সময়কার ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করা যাক। রাজধানী ঢাকা তখন ব্যবসা বাণিজ্য আর দারুণ সব স্থাপত্যের এক প্রাণকেন্দ্র। নদী বন্দরগুলো দিয়ে বাণিজ্য ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে, আর ইউরোপের বণিকরা তারা তো এখানকার সম্পদের টানে একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। মানে সব মিলিয়ে অর্থনীতি, সংস্কৃতি সবকিছুতেই একটা অসাধারণ সময় চলছিল। আর ঠিক এরপরেই গল্পের মোড়টা একদম ঘুরে গেল। ইতিহাসের সেই সন্ধিক্ষণটা চলে এলো, একটা যুদ্ধ যেটা বাংলার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল, পলাশের যুদ্ধ। ১৭৫৭ শুধু একটা সাল নয়, এটা একটা দাগ, বাংলার ইতিহাসের সোনালী অধ্যায়ের ওপর একটা কালো দাগ। এটাকে আসলে শুধু যুদ্ধ বললে ভুল হবে। এটা ছিল একটা ষড়যন্ত্র, একটা বিশ্বাসঘাতকতার গল্প। একদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলা, তার বিশাল সেনাবাহিনী, আর অন্যদিকে তার নিজেরই প্রধান সেনাপতি মীর জাফর। এই মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্যই কিন্তু নবাবের পুরো বাহিনী প্রায় কোনো লড়াই না করেই হেরে গেল। আর জয়ী হলো কারা? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেদিন শুধু একটা যুদ্ধ শেষ হয়নি, বাংলার স্বাধীনতাও শেষ হয়ে গিয়েছিল। পলাশীর যুদ্ধের পর সুবর্ণ বাংলার সেই আলোটা যেন নিভে গেল, আর শুরু হলো এক নতুন অন্ধকার অধ্যায়। ঔপনিবেশিক শাসনের সেই যুগ, যা বাংলার সোনালী অতীতটাকে প্রায় ভুলিয়েই দিয়েছিল। ব্রিটিশ শাসনের ফলাফলটা ছিল সত্যি বলতে ভয়ঙ্কর। বাংলার সম্পদ একেবারে পরিকল্পনা করে লুট করা হলো। এখানকার স্থানীয় শিল্প, যেমন ধরুন মসলিনের কথা, সেটাকে প্রায় ধ্বংসই করে দেওয়া হলো। কৃষকদের ওপর চলল অকথ্য অত্যাচার। তাদের জোর করে নীল চাষ করানো হতো, আর তার ওপর ছিল ট্যাক্সের অসহনীয় বোঝা। যে বাংলাকে বলা হতো সুবর্ণ বাংলা, সেটাই হয়ে গেল একটা শোষিত নিঃস্ব জনপদ। আর এই সবচেয়ে মর্মান্তিক উদাহরণ সম্ভবত ১৭৭০ সালের সে দুর্ভিক্ষটা, যেটাকে ৭৬-এর মন্বন্তর বলা হয়। এটা এতটাই ভয়াবহ ছিল যে বাংলার প্রায় ১/৩ মানুষ, মানে প্রায় ১ কোটি মানুষ শুধু খাবারের অভাবে মারা গিয়েছিল। ভাবা যায়? হ্যাঁ, একটা কথা প্রায়ই শোনা যায় যে ইংরেজরা তো শিক্ষা, প্রশাসন, রেলওয়ের মতো অনেক আধুনিক জিনিস এনেছিল, কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্যটা কী ছিল সেটা একটু ভাবা দরকার।
তাদের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল এমন কিছু মানুষ তৈরি করা যারা তাদের অনুগত হয়ে কেরানির কাজ করবে। প্রশাসন আর রেললাইন কেন বানানো হয়েছিল? যাতে দেশের কোনায় কোনায় গিয়ে সম্পদ আরও ভালোভাবে লুট করে নিজেদের দেশে পাঠানো যায়। অর্থাৎ প্রত্যেকটা অবদানের আড়ালেই ছিল তাদের নিজেদের নিখুঁত ঔপনিবেশিক স্বার্থ। তো সবশেষে এই একটা প্রশ্নই থেকে যায়, কিভাবে মাত্র একটা দিনের বিশ্বাসঘাতকতা 500 বছরের একটা সমৃদ্ধ ইতিহাসের চাকাটাকে পুরোপুরি উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে? এই প্রশ্নটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু সময়ের স্রোত নয়, মাঝে মাঝে কিছু মুহূর্ত আসে যা সবকিছু বদলে দেয়।